নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। অবশ্যই তার কারণ আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে শরীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা থাকলে আপনারা ফোন করছেন এবং ডাক্তারবাবুরা সুন্দর করে সেটার কিভাবে অ্যানালিসিস করা যায়, কিভাবে সেটা একটা প্রপার অ্যাডভাইস দেওয়া যায় এবং কিভাবে প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন, সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলে। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা সেইভাবে কিন্তু আপনাদের সেই অ্যাডভাইসগুলো দিচ্ছেন এবং আপনারা ভীষণভাবে সেটাকে গ্রহণ করছেন এবং ভালো আছেন, অ্যালার্ট হচ্ছেন এবং সচেতন হচ্ছেন, অ্যাওয়ার হচ্ছেন। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তার কারণ শরীর থাকলে রোগ তো থাকবেই, কিন্তু কিভাবে আগে থেকে আপনি সেই রোগটিকে প্রিভেন্ট করবেন, আগে থেকে সেই রোগটিকে কিভাবে আপনি আটকাবেন এবং কোনোভাবে যাতে আপনার শরীরে যদি ফিলিংস হয়, কোনোভাবে ফিল করছেন বা কোনো সিমটম যদি কোনোভাবে বুঝতে পারেন, তাহলে কিভাবে আগে থেকে সেই অ্যাডভাইসের মাধ্যমে আপনারা অ্যাওয়ার হবেন নিজেরা, সেটাই কিন্তু আমাদের আলোচনা চলে। আজকেও কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। তাকে আজকে আমরা পেয়েছি এবং আমরা জানবো আয়ুর্বেদ চিকিৎসা আমাদের কতটা বেনিফিটেড, আয়ুর্বেদ চিকিৎসা আমাদের কি দিচ্ছে এবং তার ফলে আমরা কতটা ভালো আছি, এইটা নিয়েই আমাদের মেন আলোচনা চলে। আমাদের বিভিন্ন টপিক থাকে, আমাদের শরীরের অর্গানগুলোকে আমরা কিভাবে ভালো রাখবো, সুস্থ রাখবো এবং আমরা যে কোনো কাজে যাতে কনসেন্ট্রেট করতে পারি, যে কোনো কাজে মনোনিবেশ করতে পারি, কোনোভাবে যাতে ব্যাঘাত না ঘটায়। কারণ কোনো রোগ শরীরে আসা মানে কিন্তু একটা যন্ত্রণা থাকে, একটা কষ্ট থাকে, ভীষণ মানে একটা পেনফুল লাইফ চলে। সেই লাইফটাকে, পেনফুল লাইফটাকে কীভাবে পেনলেস লাইফ করব, সেটা নিয়েই আমাদের আলোচনা চলে বিশদভাবে। আজকে কিন্তু আমরা একটা টপিক রেখেছি যেটা হলো পাইলস এবং ফিস্চুলা ফিশার। এটাও কিন্তু একটা যন্ত্রণাদায়ক, ভীষণ যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। যাদের হয় তারা বুঝতে পারছেন, আর যারা ট্রিটমেন্টে আছেন এবং এখানে এসে যারা সুস্থ হয়ে ভালো আছেন, তাদের একটা আলাদা আনন্দ তো থাকেই, অবশ্যই একটা উচ্ছ্বাস থাকে। তার কারণ হলো যে এই রোগটি ভীষণ কষ্টদায়ক। আসুন আমরা এই বিষয়ে জেনে নেই এর সিমটমগুলো কি, কেনই বা এই রোগটি হয়, তার কজগুলো জানবো এবং তার ট্রিটমেন্টটাই বা কি, আয়ুর্বেদ চিকিৎসা কি দিচ্ছে। আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে বিভিন্ন রোগ তো আমাদের অ্যাটাক করে, বিভিন্ন রোগ ভীষণভাবে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, কিন্তু আগে থেকে যদি আমরা এটা প্রিভেন্ট করতে পারি, আগে থেকে সেটাকে প্রিকশন নিতে পারি, আগে থেকে সেটাকে অ্যালার্ট হতে পারি, তাহলে মনে হয় কোনো রোগই আমাদেরকে কাবু করতে পারে না। কিন্তু আজকের যে আমরা বিষয়টি রেখেছি, খুব সুন্দরভাবে আপনারা অ্যানালিসিস করে দেন, প্রপার অ্যাডভাইস দেন। আমরা সে বিষয় আজকে জানবো, যেটা হলো পাইলস ফিশার এবং ফিস্চুলা। এটিও কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক। আসুন আমরা একটু জেনে নিই এই বিষয়ে, কেনই বা হয় এবং কি কি সিমটম থাকে বা এর ট্রিটমেন্টটাই বা কি, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে। আচ্ছা, আমাদের যে এই ব্যাপারটা পাইলস ফিশার ফিস্চুলা, এই যে জিনিসটা, এটা খুব কাছাকাছি। কিন্তু বিশেষ করে বলবো পাইলস আর ফিশার এই দুটো কিন্তু খুব একই ধরনের জিনিস সমস্যাটা, আর ফিস্চুলাটা একটু আরেকটা অন্য ধরনের। তো কিন্তু সবগুলোই কিন্তু আমাদের রেকটাম যেটা আছে, রেকটাম আর অ্যানাস, ঠিক আছে, এই দুটো জায়গার মধ্যেই কিন্তু সাধারণত হয়। আর এটাই হচ্ছে মেন জায়গা এই আমাদের পাইলস আর ফিশারের ক্ষেত্রে। তো কি হয় অ্যাকচুয়ালি কি হয়, এই যে পাইলস, এটা কি হয়, আমাদের যে রেকটাম এবং অ্যানাস মানে আমাদের যে মলদ্বার, সে যে মুখ, এইখানে অবধি যে আমাদের রক্তের নালীগুলো আছে, সেই নালীগুলো কি হয়, ব্লকেজ হয়ে যায়। যখনই ব্লক হয়, সেটার ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না। তার সাথে সাথে কি হয়, যখনই এই জিনিসটা সমস্যা হয়, তখন সেখানে একটা ইনফ্ল্যামেশন হয়, ফুলে যায়। ফুলে গেলে কি হয়, আমাদের যে মলদ্বারটা সেটা সরু হয়ে যায়, যতটা হওয়া উচিত ততটা থাকে না। এবং তারপর যখন আমাদের স্টুল পাস হয়, আমরা যখন পায়খানা মল ত্যাগ করি, সেক্ষেত্রে কি হয়, যদি আমাদের মলটা একদম নর্মাল না হয়, সফট না হয়, বা অল্প হার্ড হয়, বা অতিরিক্ত কনস্টিপেশন হয়, এইসব ক্ষেত্রে দেখা যায় যে ওই মলটা যখন বেরাতে চাচ্ছে, তখন আমরা খুব বেশি জোরে চাপ দিয়ে করতে হচ্ছে। চাপ দিতে গেলে দুটো ব্যাপার হচ্ছে। একটা কি হচ্ছে, যেহেতু মলদ্বারটা সরু হয়ে যাচ্ছে, সেখানে খুব আঘাত পড়ছে, জোর করে যখন বেরিয়ে আসছে তখন ব্যথার সৃষ্টি করে। ফার্স্ট যেটা হয়, ব্যথার সৃষ্টি হবে।
সেখানে কি হবে, পটি হয়ে গেলেও দেখবেন যে দপ 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 টন 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 একটা ব্যথা হচ্ছে, অনেক সময় হয়ে যাওয়ার পর জ্বালা করবে। তারপরে অনেক সময় দেখা যাবে আমরা যেহেতু দিনের পর দিন যদি এইভাবে করতে থাকি এবং কনস্টিপেশন ঠিক না করতে পারি এবং আমাদের অনেকক্ষণ ধরে পায়খানায় বসে থাকতে হয়, সেই সব ক্ষেত্রে যখন আমাদের মলটা বেরাবে তখন কিন্তু তার সাথে সাথে ব্লাডও বেরাতে পারে। কারণ ওই যে আমাদের যে রেকটামের যে মাসেলগুলো সেগুলো ধাক্কা খেতে খেতে সেখান থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে ব্লিডিং হতে থাকবে। এবং আবার এমন দেখা যাবে অনেক সময় কি হচ্ছে, ভেতর থেকে আমাদের ওই যে রেকটামের পার্টগুলো সেগুলো কিন্তু অ্যানাসের দিকে চলে আসবে, বেরিয়ে আসবে, যেটা আমরা এক্সটার্নাল পাইলস বলি। এবং এই সিচুয়েশনে যখন থাকবে দেখবেন পটি করতে গেলে ভয় লাগছে যে এত যন্ত্রণা, মানে আমি আপনাকে যতটা বলছি সেটা কিছুই না, যার হয় সে জানে। তারাই এসে যখন আমাদের এখানে কাঁদতে কাঁদতে ট্রিটমেন্ট নেয়, ট্রিটমেন্টের কথা বলে, বলে যে ডাক্তারবাবু সব ভুলে যান, আমার আর যাই রোগ থাক আগে এটাকে ঠিক করে দিন। এতটাই কষ্ট, বলে যে বেঁচে থাকতে ইচ্ছা করছে না। কেন? হয়তো অনেকে আসে এমন যারা সার্জারি করেছে তাও আবার হয়ে গেছে, অনেকে আছে সার্জারি করেনি, অনেক ওষুধপত্র খাচ্ছে কিন্তু কিছুতেই কিছু সারছে না। সেরকম দুরকমই পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে এবং এসে কান্নাকাটির মতো অবস্থা হয় এক একজনের। আর তারপরে কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট দিই আলটিমেটলি তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরে, মুখে একগাল হাসি নিয়ে ফেরে। এই যে ব্যাপারটা কেন বললাম, ডাক্তারবাবু, এটা এত আমরা কষ্টকর। একটু ফোনটা হ্যাঁ, নিয়ে নিই। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনায় থাকবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কার বিষয় বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, একটু সমস্যাটা জোরে বলুন। বলুন। আমি বলছি আমার সকালে ঘুম থেকে উঠে মুখটা তেতো লাগে। হ্যাঁ, দেখি সমস্যা। আচ্ছা, এটাই সমস্যা, ঘুম থেকে উঠে মুখটা তেতো লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি সমস্যা? অ্যাসিডিটির প্রবলেম আছে? হ্যাঁ অ্যাসিড হয় তো? হ্যাঁ, সেটা নাকি বুঝতে পারছি না। পেট, বুকের মাঝখানে কোনো সময় জ্বালা টালা করে? না 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 না, পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ব্রেকফাস্ট কটায় করেন? হ্যাঁ, সকালের খাবার কটায় খান? সকালে 7টার সময় খাই, মুড়ি খাই। কটায়? সকালে 7টার সময়। 7টার সময় খান। সকালে কি খাবার খান? হ্যাঁ, সকালে জল খাই, কিছু খাই না। জলটা খাবার নয়, এমনি ভারী খাবার ব্রেকফাস্ট যেটা বলে সেটা কটায় খান, কি খান? 9টায় খাই। আচ্ছা, আর ঘুম থেকে ওঠেন কটায়? ঘুম থেকে উঠে খাই সেটা। আচ্ছা, এটা কি রেগুলার হচ্ছে অনেকদিন ধরে নাকি হঠাৎ একদিন আর দিন না, হয়েছে? না না, হঠাৎ এই 3-4 দিন হয়েছে। আচ্ছা, ঘুম থেকে উঠলেই দেখছেন যে মুখটা তেতো হয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। দেখুন, যে প্রবলেমটা এটা হচ্ছে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি। সেখানে কি হয় যে আমাদের বাইল জুস, যেটা পিত্তথলি থেকে কিন্তু আমাদের ওটা, ওই বাইলটা কিন্তু ওটা কিন্তু আমাদের হজমের জন্য কাজে লাগে। এবার এই ম্যাডাম যিনি বললেন, ফোন করলেন, উনি ঘুম থেকে উঠছে 6:30, ব্রেকফাস্ট করছে 9টায়। এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কি হয়, অনেক সময় কি হয় আমাদের বাইল যে পিত্তটা কিন্তু ওটা কিন্তু ওপর দিকে উঠে আসতে চায়, ঠিক আছে? এই যে পিত্ত, যেটা পিত্তথলিতে থাকে আমাদের, গল ব্লাডারে থাকে, সেটা আমাদের স্টমাকে গিয়ে আমাদের হজম করানোর ব্যাপার আছে, কিন্তু ওটা দেখা যাচ্ছে খাবার পাচ্ছে না, হজম করাতে পারছে না, ওপর দিকে চলে আসে। আপনার জন্য যেটা করতে হবে, ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা গরম জল খাবেন এবং ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করবেন, এইটা। আর খুব বেশি তেলের জিনিস খাবেন না, ভাজা পোড়া খাবেন না, নর্মাল। আর যদি কিছু হাতের সামনে না পান তাহলে একটু মুড়ি ভিজিয়ে জলটা ফেলে দিয়ে মুড়িটা খেয়ে নেবেন, তাতে চিনি মেশাবেন না। তাহলে দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। আর যদি দেখছেন না তাও হচ্ছে না, তাহলে বলবো আরেকবার আমাদের সেন্টারে আসবেন, এসে দেখিয়ে নেবেন। আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কেউ কি সঙ্গে আছেন? যাই হোক, আপনি চেষ্টা করুন। ভীষণ আওয়াজ আসছে, সাইড টক হচ্ছে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো পাইলস। আমরা এগিয়ে যাবো একটু। যে পাইলসের যে ব্যাপারগুলো বলছি, তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে তাহলে আমাদের কিন্তু কনস্টিপেশনটা করানো যাবে না।
আবার অনেকের কি আছে দেখা যাচ্ছে আইবিএস আছে, ইরিটেবল বাউল সিনড্রোম। সেক্ষেত্রে দেখা যায় কি যে কখনো শক্ত পায়খানা, কখনো পাতলা পায়খানা, দিনের পর দিন যদি পাতলা পায়খানা হতে থাকে, বারে বারে হতে থাকে, এবং পটিতে যদি অনেকক্ষণ ধরে আমাদের বসে থাকার হ্যাবিট থাকে, সেইখানেও কিন্তু দেখা যায় অনেক সময় পাইলসের সমস্যা আসছে, কারণ ভেতর থেকে রেকটামটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসতে চায়। ঠিক আছে, তো এটাকে নজর রাখতে হবে, না হলে কিন্তু আমাদের কষ্টে পড়তে হবে। এটাকে নজর রাখার কিভাবে, মানে কিভাবে আপনি মেনটেন করবেন নিজেকে যাতে পাইলস না হয়? আচ্ছা, আমরা ফোনটা নিয়ে হ্যাঁ। নিচ্ছি, তারপরে ডাক্তারবাবু আবার আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা ওই মানে ওই ছোট প্যান্ট পরলে মানে জাঙ্গিয়ে পরলে ওই দু সাইড একটু কালো হয়ে মানে সেটা স্পটের মতো হয়ে যায় এবং প্রচুর ওইটা চুলকায়। হুম। বয়স কত আপনার? বয়স কত? ওই 38 বছর বয়স। 38 বছর বয়স। এটা সারা বছরই হয় তাই তো? না, ম্যাক্সিমামটা এই গরমের সময়টা। গরমের সময়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি টিভি। দেখুন, এইটা আমরা ওই যে দাঁত বলি, দাঁত এক ধরনের জিনিস, সেটা আমাদের হয় একটা ইনফেকশন থেকে, ফাঙ্গাল ইনফেকশন থেকে দাঁতগুলো হয়। ঠিক আছে, এগুলো সাধারণত সেই জায়গাতেই হবে যেই জায়গার মধ্যে হিউমিডিটি বেশি থাকবে, ময়েশ্চার বেশি থাকবে, মানে জল জল ভাব বেশি থাকবে। হতে পারে বগলে, হতে পারে খুব বেশি, হতে পারে হাতের এই ভাঁজে, হতে পারে আপনি যে গ্রয়েন যেটা বলে মানে কুচকির জায়গাটা, ওখানে হতে পারে। ঠিক আছে, তারপরে ধরুন মলদ্বারের আশেপাশেও হতে পারে। এই জায়গাগুলো কিন্তু খুব বেশি এফেক্টেড করে। কেন? এই জায়গায় কিন্তু আমাদের জল ভাবটা বেশি থাকার চান্সেস থাকে, বিশেষ করে গরমকালে। এটার নিয়ম কি, এইটাকে প্রথমে কিন্তু সারাতে হবে, এর ট্রিটমেন্ট আছে আমাদের কাছে। এগুলো যদি শুধু আপনি ওপর থেকে মলম লাগিয়ে দেন, এটা কিন্তু ইনফেকশনটা যাবে না, ভেতরে ভেতরে রয়ে যাবে। দুদিন পর যেই ও মলম ছাড়বেন আবার চলে আসবে। এইটাকে যদি পার্মানেন্টলি ঠিক করতে হয়, প্রথম যেটা করতে হবে, হাইজিন খুব মেনটেন করতে হবে। একটা জাঙ্গিয়া দুদিন ধরে পড়লে চলবে না, এ বেলারটা ও বেলায় পড়লে চলবে না, এগুলো মেনটেন করবেন। একবার যখন আপনি বাড়িতে গিয়ে খুলে ফেলছেন, সাথে সাথে নতুন একটা পড়তে হবে পরের বার। এরকম নয় ওটাকে আপনি গুছিয়ে রাখলেন, আবার 2 ঘন্টা পর বাইরে গেলেন, আবার ওটা পড়ে নিলেন। একদম না, করবেন না। এইটার প্রথম ওষুধ হচ্ছে হাইজিন মেনটেন করা। ঠিক আছে, যারা হাইজিন মেনটেন করবে না তাদেরকেই এটা অ্যাটাক করবে। এটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন। ঠিক আছে, যেমনি ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, তেমনি ফাঙ্গাল ইনফেকশন এটা। এইটার থেকে বাঁচতে হলে প্রথম হচ্ছে, আমি আবার বলছি, খুব পরিষ্কার রাখতে হবে নিজেকে। এবং গরমকালে 2বার স্নান করুন। 2বার স্নান করলে কারোর ঠান্ডা লাগবে না। কি করতে হবে, নিজের শরীর আগে ঠান্ডা করে তারপরে স্নান করতে হবে। ঠিক আছে, যদি কোনোদিন বৃষ্টি হয়ে গেল, তাহলে জলটাকে হালকা একটু গরম করে নিন, তারপরে স্নান করুন, সেটা আলাদা কথা। কিন্তু দুবেলা স্নান করবেন, যেহেতু আজকাল মানুষ 90% লোক বাইরে বেরোতে হয়। বাইরে যখনই যাবেন, আপনার কিন্তু এই জায়গাগুলো ঘামবে। ঘামলে ওটা কিন্তু ওই ঘামটা রয়ে যায়। এই যে আপনি বলছেন না ওখানে কেমন একটা কষ মতো হচ্ছে, আঠা মতো হচ্ছে, এগুলো সব ঘাম থেকে শুরু হয়। দেখবেন এইটা যখনই আপনি পরিষ্কার রাখবেন না, এই বিশেষ করে বাচ্চারাও এগুলো করে খুব। অনেক বাচ্চারা যারা স্কুলে যায়, নতুন নতুন আন্ডারওয়্যার পরছে, তারা কি করে, বোঝে না একটাই পরে থেকে গেল সারাদিন, স্কুল থেকে এসেও ওটা পরেই রয়ে গেল। ঠিক আছে, এগুলো মেয়ে হোক বা ছেলে, সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। এমন নয় যে শুধু ছেলেদের প্রবলেম, এটা মহিলাদেরও প্রবলেম। তাই খুব হাইজিন মেনটেন করতে হবে। আরেকটা সময় খুব নোটিস করবেন, যখন আমি ফিমেলদের কথা বলছি, যখন পিরিয়ডসের টাইম আসে, তখন যখন স্যানিটারি প্যাড ইউজ করা হয়, সেটাকে কিন্তু বারে বারে চেঞ্জ করবেন। একবার ইউজ করে অনেক লং টার্ম ধরে রেখে দিলেন, একদম না, ওগুলো না। কারণ আমি বারে বারে বলছি, এটা হাইজিন থেকে হয়। হাইজিন যারা মেনটেন না করবে তাদের কপ করে ধরে নেবে কিন্তু। ঠিক আছে, এইবার দ্বিতীয় কাজটা কি করতে হবে, ঘুম থেকে উঠলেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, স্নান করলেন। এবার এইসব জায়গাগুলোতে যাতে জল না থেকে যায়, এই জায়গাগুলো ভালো করে মুছতে হয়। আমাদের গ্রয়েনের পার্টটা যেটা বললাম, কুচকির জায়গাটা, তারপরে হচ্ছে আমাদের বাটাকের জায়গাটা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের আর্মপিট, বগলের জায়গা। এবং অনেকের হ্যাবিট আছে কি বলুন তো, খালি মাথা মুছলো, গাটা হালকা করে মুছে ছেড়ে দেয়। একদম করবেন না, ওগুলো ঠান্ডাও লাগতে পারে, জলটা বসে গিয়ে, আর এই ব্যাপারগুলোও হতে পারে। আরেকটা কি হচ্ছে, যখনই আপনি এইভাবে বেরোলেন, এইবার কি হচ্ছে, যখন আপনি বাইরে থেকে ফিরে আসছেন, ঘাম থাকছে, ঘামের জামা কাপড়গুলো সাথে সাথে আপনি জলে দিয়ে দিন। কারণ ঘামের মধ্যেও ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেটার থেকে কি হয় দেখবেন, ঘামে দুর্গন্ধ,
একটা জামা যখন আপনি 2 দিন 3 দিন পরবেন একটা বাজে গন্ধ স্মেল বেরায়। আমরা দেখি না অনেক সময়, দেখবেন রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, হয়তো সে সুস্থ নয়, সে ব্যক্তি হয়তো তার মাথায় কোনো প্রবলেম আছে, তার গা দিয়ে দুর্গন্ধ কিন্তু শুধু বেরায় একটা বড় কারণ হচ্ছে সে ড্রেসটা চেঞ্জ করে না। দিনের পর দিন ড্রেসটা পরে থাকতে থাকতে ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তার জন্য ওই গন্ধগুলো বেরায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সবসময় যে সে পটি করে দিয়েছে জামা কাপড়ে সেটাও নয় কিন্তু, এইটা একটা বড় ব্যাপার। এগুলো একটু, তাই আমাদের নিজেদেরকে ঠিক রাখতে গেলে এগুলো মেনটেন করতে হবে। এবং যারা দেখছেন অনেক দিন ধরে ভুগছেন এটা নিয়ে, তাদের বলবো আর দেরি না করে একদম তাড়াতাড়ি আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করুন। এটা ভেতর থেকে সারাতে হবে, ভেতরে ওষুধ খেয়ে একদম পার্মানেন্টলি জিনিসটাকে সারাতে হবে, তাহলে দেখবেন প্রত্যেকবার এটা ফিরে ফিরে আসবে না। আর জলও ইউজ করবেন। জল অনেক জায়গার জল খারাপ জল থাকে, সেগুলো একটু মেনটেন করবেন। জলের মধ্যে দরকার পড়লে ফিটকিরি দিয়ে জলটার তলায় যেটা পড়ে যাবে সেটা সেডিমেন্টটা ইউজ করবেন না, উপরে জলটা গায়ে দেবেন, স্নান করবেন। এগুলো একটু মেনটেন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, পূজা বলছি সুন্দরপুর থেকে। নমস্কার আপনাকে, বলুন কি সমস্যাটা বলুন। খুব ব্রণ হয়েছিল আগে, তো এখন দাগগুলা থেকে গেছে। আচ্ছা, বয়স কত আপনার? আপনার বয়স কত? কি বয়স? হ্যাঁ, 20। 20 বছর। আচ্ছা আচ্ছা, এখন আর ব্রণ হচ্ছে তোমার? হ্যাঁ, এখন একটু কি হচ্ছে, আর দাগগুলা যাচ্ছে না, কিন্তু হতে আছে। না, মানে 20 বছর বয়স তো তোমার, বেশি বয়স না। এখনো কি তোমার ব্রণটা হয়? হ্যাঁ হয়। হয়। আর মাথায় খুশকি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তুমি তোমার মুখ কিভাবে যত্ন করো একটু আমায় বলো। এমনি ফেস দিয়ে ধুই, আর এমনি লাগাই আর কি। কি লাগাও? ক্রিম। ক্রিম? হ্যাঁ। না, ওটা করলে চলবে না। তুমি এবার শোনো, আমি যেভাবে বলছি ওইভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে? টিভিতে শোনো। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা যেটা, মুখের যে ব্রণ, এটা বাচ্চাদের একটা খুব বড় সমস্যা। এটা টিনেজার্সদের মধ্যেই বেশি হয়, ঠিক আছে? এই যে মোটামুটি 13 থেকে শুরু, যেটা বয়ঃসন্ধি কাল বলে, ছেলে হোক মেয়ে হোক সবারই তাই। পিউবার্টি বা পিউবিক এজ বলে যেটাকে, 13 থেকে 19, কিন্তু এটা 19 অব্দি যে থাকবে কোনো কথা নেই, 20, 21, 22 অব্দিও থাকতে পারে। এটার প্রথম কারণ হচ্ছে আমরা এই বয়সে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু নিজে, ছোটবেলায় কি হয়, একদম যখন ছোট থাকে তখন মা বাবা কেয়ার করে বাচ্চাদের। মা খুব ভালো করে স্নান করায়, এটা মাখছে ওটা মাখছে, মুখ চুখ পরিষ্কার করে দিচ্ছে, হচ্ছে। একটা টাইমের পর যখন এই বয়সটা আসে, বাচ্চারা ভাবা শুরু করে আমি এখন বড় হয়ে যাচ্ছি, আমি নিজে একা স্নান করব, নিজে মুখ ধোবো, নিজে সবকিছু করব। এবং এই বয়সটায় তখন আর মার কথা শোনে না। সেই টাইমে কি হয়, বাচ্চারা নিজেদের শরীরের প্রতি যত্ন নেয় না। পড়াশোনার ফাঁকে ফাঁকে আর যেটা করে হচ্ছে খেলাধুলো, গল্প, এগুলোই থাকে। নিজের শরীরটা যে যত্ন না নিলে নষ্ট হচ্ছে। খাওয়ার দিকে অনেকের খেয়াল থাকে না, অনেকে যা উল্টো পাল্টা খেলো বাইরের খাবার সেগুলো খেয়ে ফেলে, অনেকে ঠিক মতো মুখ পরিষ্কার করছে না। আমি কেন বলছি এইবার বুঝতে পারবে ছোটরা, ঠিক আছে? এইগুলো হতে হতে কি হয়, মুখের মধ্যে ডেড সেল খুব জন্মে যায়। মুখ যেহেতু ঠিক করে ক্লিন করছে না। কি দিয়ে ক্লিন করতে হবে? ভালো ফেস ওয়াশ, যেই ফেস ওয়াশটা তোমার স্কিনের জন্য উপযুক্ত, তাহলে মুখ পরিষ্কারও থাকবে, ডেড সেলগুলো উঠে যাবে এবং লোমকূপগুলো বন্ধ হবে না, ঠিক আছে? প্রথম, লোমকূপগুলো বন্ধ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে স্কিনের ভিতরে একটা সিবাম বলে একটা রস তৈরি হয়, সেই রসটা বেরাতে পারবে না। যখন বেরাতে পারবে না, তখনই কিন্তু মুখের মধ্যে ব্রণ হওয়া শুরু হবে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত কি হয়, অনেকের মাথায় খুশকি থাকে, খুশকি থেকেও মুখের মধ্যে যখন পড়ে, কপালে, বুকে, পিঠে, সেখানেও কিন্তু এই ব্রণগুলো ওঠা চালু হয়ে যায়। এবং অনেকের কি থাকে, মেয়েদের ক্ষেত্রে এই বয়সের সময় দেখা যায় যে পিসিওডির সমস্যা। পিসিওডি যদি কারো থাকে, তাহলেও কিন্তু দেখা যায় এই ব্রণগুলো বাড়ছে। তার পাশাপাশি লাইফস্টাইল, এই যে পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি আরেকটা কি, খাদ্য অভ্যাস। বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেট করা ফুড, এগুলো যত বেশি খাবে, তেলের খাবার, এগুলো যত বেশি খাবে, যদি পেট হজম না হয়, পেটে ভালো করে হজম না হয়, তাহলে কিন্তু অবশ্যই এটা কি করতে হবে, যে যদি হজম না হয় তাহলে কিন্তু পায়খানা পরিষ্কার হবে না, কনস্টিপেশন হবে এবং মুখে এই প্রবলেমগুলো চলে আসবে। এইগুলো মাথায় রেখে চলো। আর তোমার যে কালো দাগ হয়েছে, তার জন্য আমাদের এনবিপিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা করলে তোমার কালো দাগ কিন্তু উঠে যাবে।
একদম। আমরা একটু বলে নেব যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। এপ্রিল মাসে বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে উপস্থিত থাকছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন এবং আসানসোলেও থাকছেন ডক্টর বি শর্মা। আমি পরে অবশ্যই বলছি, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার আপনাকে বলুন, আমি বাঁকুড়া থেকে আছি। বলুন কি সমস্যা বলুন। হুম, সমস্যাটা বলুন। হ্যালো, কথা বলবো? হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন, ডাক্তারবাবু রয়েছেন, বলছেন। আইসে দেবো। পাইলস, আচ্ছা। পাইলসের সমস্যা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা মানে আমাদের বছর চলে। 10 বছর। কোনো চিকিৎসা করেছিলেন? ওই যে কোভিড করেছিল। তখনও ভালো হয়নি এখনো, তাই তো? না, আমার মাংস পিণ্ডটা একটু বেরিয়ে। হ্যাঁ, মাংসপিণ্ডটা বেরিয়ে আছে। আর কি রক্ত পড়ে? একটা জায়গাটা লেগে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আপনি এই আপনার খাবারের ধরনগুলো কি? আমি খাবার এমনি হোটেলে খাই তো। হ্যাঁ, ঠিক আছে বাইরে খাই গেলে একটু রিস্ক। ঠিক আছে। আর আপনার কাজ কাজ কেমন, কাজ কি ধরনের করেন? কাজ কর কাজকর্ম কেমন, কি ধরনের করেন? আমি বাসের ড্রাইভার। হ্যাঁ, ব্যবসা। বাসের ড্রাইভার। মানে বসে বসে? হ্যাঁ, বাসে বসে থাকি। আচ্ছা বসেই থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। টিভিতে শুনুন। দেখুন, যেই যে আপনার যে পাইলসের সমস্যা 10 বছর ধরে হয়েছে, এইটা ওই যে ভেতর থেকে মাংসটা বেরিয়ে এসছে, এইটা খুব বাজে সাইন, ঠিক আছে? এটা মানে দিন দিন বেড়ে যাচ্ছে আপনার প্রবলেমটা। এর কিন্তু একদম পারফেক্ট সমাধান আছে। আপনার ওই যে যেটা মাংসপিণ্ড বেরিয়ে এসছে, ওটাও ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে একদম। তার পাশাপাশি যে আপনার যে কষ্টগুলো আছে, যে ব্লাড বেরানো বা ব্যথা, খুব অসহ্য ব্যথা, এগুলোর জন্যই তো আপনি ফোনটা করেছেন। যেহেতু আপনার কষ্টটা হচ্ছে, পায়খানায় গেলে মনে হয় আর যাব না, পায়খানা করতেই ইচ্ছা হবে না, এবং দিনের পর দিন এগুলো থাকতে থাকতে কি হয়, কনস্টিপেশনের ধাতটাও বাড়তে থাকে। যে আমি পায়খানা পেয়েছে, ভয়ের চোটে আমি গেলাম না, তাহলে কি হবে, পায়খানাটা রয়ে যাবে, ওটা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে, তখন কিন্তু পায়খানা পাস করতে গেলে আরো কষ্ট হবে, ঠিক আছে? এইটার কমপ্লিট সেরে যাওয়ার কিন্তু ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। আপনি এনবিপি তে আসুন, একটা হেল্পলাইনে ফোন করুন। যেটা 10 বছরে কমেনি, এটা কিছু মাস ট্রিটমেন্ট করলেই কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন। একদম। সব রকমের ট্রিটমেন্টই কিন্তু আপনারা এনবিপিতে পাচ্ছেন। সেখানে কিন্তু এক্সপার্ট ডক্টররা কিন্তু সেইভাবে আপনাদের কিন্তু প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছেন, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্ট। বারবার প্রপার কথাটা কেন আমি বলছি, সঠিক ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন এই সংস্থা বা ক্লিনিকে। অবশ্যই আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি কিন্তু আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, এবং শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং আলিপুরদুয়ার সেখানে কিন্তু ওপেনিং হচ্ছে, অর্থাৎ আপনাদের ডেটটা আমি বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, 27/4 আলিপুরদুয়ারে কিন্তু ওপেনিং হচ্ছে। সেখানে প্রথম দিনে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। এছাড়া কিন্তু জামশেদপুরে আপনারা ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে থাকছেন
থাকছেন ডক্টর বি শর্মা এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। যেটা আপনাদের গুড নিউজ, মে মাসে, এটা আমি এপ্রিল মাসের শিডিউলটা জানালাম, মে মাসে কিন্তু আপনাদের 11ই মে কিন্তু যেটা হলো 11ই মেতেও কিন্তু আপনারা পাচ্ছেন রানীহাটিতে। এটাও কিন্তু আপনারা একটু জেনে নিলেন এবং অবশ্যই সেটা আরও ডিটেলস জানার জন্য দুটি ফোন নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করবে। ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, আরেকটি নাম্বার 9830235537। আর মধ্যমগ্রামের মধ্যে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা থাকছেন, এক্সপার্ট ডক্টররা থাকছেন। এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন আপনারা, দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে পাচ্ছেন এবং খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন, এবং এছাড়াও কিন্তু বেলুড়ে পাচ্ছেন আপনারা চেম্বার। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে সেখানে কিন্তু উপস্থিত থাকেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার আপনাকে। হ্যাঁ আমি এই ফাঙ্গাস ইনফেকশনটা একটু, ওটা কোত্থেকে আসে আর কি, যেটা আমি একটু জানতে চাই। আচ্ছা, বলছেন কোত্থেকে আসে বলতে আরেকবার বলুন, মানে কোত্থেকে আসে বলতে? ফাঙ্গাস ইনফেকশনটা, হ্যাঁ, মানে কি জানতে চাইছেন? ওই জিনিসটা কোত্থেকে আসে, ফাঙ্গাস মানে হট করে ইনফেকশনটা? কিভাবে হয়ে যায়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনাকে আমি বোঝালে আপনি বুঝে যাবেন। দেখুন, ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনফেকশনটা কিভাবে আসে? বাইরে থেকে আসে তো, হ্যাঁ বাইরে থেকে, এটা বাইরে থেকে, মানে শরীরের বাইরে থেকেই তো আসে, ওটা অ্যাটাক করে শরীরকে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম জিনিস ওটা, ফাঙ্গাস ইনফেকশনটা বাইরে থেকেই আসে। প্রত্যেকটার ব্যাপারে কি হয়, একটা পরিবেশ, খারাপ পরিবেশ থাকলে অসুখ বিসুখ হবে, পরিবেশ আমরা সুন্দর রাখলে সেখানে ইনফেকশন আসতে পারবে না, আমাদের ইমিউনিটি যদি বেশি থাকে, ঠিক আছে? এইবার ব্যাকটেরিয়া ভাইরাসটা একটু অন্যরকম ভাবে হয়, আর এটা অন্যরকম ভাবে হয়। এটা কি হয় মেইনলি, যেখানে আমাদের একটু স্যাঁতসেঁতে ভাব, ঠিক আছে? দেখুন, আমাদের যেই কথাটা আমি শুরুর দিকে বলছিলাম, আপনি হয়তো শুনেছেন কিনা জানি না প্রোগ্রামের প্রথম দিকে, যে ধরুন আমাদের কোন কোন পার্ট, ধরুন আর্ম পিটে, বগলে, তারপরে ধরুন আমাদের কি হয় যে গ্রোইনে, মানে যেই জায়গাটা আমাদের প্রাইভেট পার্ট, ঠিক আছে, কুচকির জায়গাগুলো, ঠিক আছে, তারপরে ধরুন হাতের এই যে কনুইয়ের ওপরের পার্টটা, ঘাড়ের এই জায়গাগুলো, এই সব জায়গায় কি হয়, খুব ঘাম হয় বিশেষ করে। বা ধরুন আমি স্নান করলাম, ভালো করে মুছলাম না জায়গাগুলোতে, তাহলে ওই জায়গাগুলো কি হলো, ভিজে ভিজে থাকলো, স্যাঁতসেঁতা হয়ে থাকলো। এইরকম পরিবেশ যদি পেয়ে যায় ফাঙ্গাস, ও ওখানে বাড়তে থাকে, এইটাই হচ্ছে ব্যাপার, এইভাবেই আসে। এইবার ধরুন ব্যাপারটা কি হলো আরেকটা বলি আপনাকে। ধরুন একজন বাড়ির হয়েছে, একজনের ধরুন বাড়িতে হয়েছে, এবার আরেকজন তার জিনিসগুলো ইউজ করছে এবং তারও শরীরে কিন্তু ওইরকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে, একটু স্যাঁতস্যাঁতে ভাব, তাহলে কিন্তু সেও ওটার থেকে অ্যাটাক হতে পারে, বুঝলেন? আপনি টিভিতে শুনুন। তার মানে যার ধরুন ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সে কিন্তু নিজের জিনিসগুলো রেগুলার পরিষ্কার করবে এবং অন্য কেউ তারটা ইউজ করবে না, এটাও একটা বড় ব্যাপার। এবং আপনি নিজেকে মেনটেন করবেন কিভাবে? নিজেকে একটাই মেনটেন করার উপায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, ঠিক আছে? আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে, এবং নিজের আরেকটা ব্যাপার, নিজের মানে আমি যেটা বললাম না ইমিউনিটির ব্যাপারটা, সেটা যেমনি ধরুন একটা ভাইরাল ইনফেকশন, ইমিউনিটি থাকলে আপনাকে ধরবে না, আমাকে ধরতে পারে। এই ইমিউনিটির ব্যাপারটা, এটাও থাকে একটা ব্যাপার, রোগ প্রতিরোধ ক্ষমতাটা। আর ফাঙ্গাসের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, এটা কেন হয়, এটা দেখা যায় যে যদি একজনের থেকে আরেকজনকে ট্রান্সমিট হতে পারে, বা ধরুন ওই পরিবেশটা যদি থাকে ওরকম, অন্য কোথাও থেকেও চলে আসতে পারে, হয়তো বুঝলেনই না। অনেক সময় এমনও হয়ে গেছে যে ধরুন আপনি একটা হোটেলে গিয়ে থেকেছেন, তাদের টাওয়েল ইউজ করেছেন, আপনার বাড়িতে কারো নেই, আপনারও নেই, ঠিক আছে, সেই টাওয়েলের মধ্যে যে ইউজ করেছিল আগে, তার সেই টাওয়েলটা হয়তো পরিষ্কার করেনি হোটেলের থেকে, এটা হতে পারে, তারটা হয়তো আপনার মধ্যে চলে আসতে পারে। এগুলো মেনটেন করতে হয়। এই জন্যই যখন কোনো বাইরে কোথাও যাবেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে যাবেন, উঠবেন, মানে যেখানে তাদের জিনিসগুলো ইউজ করতে গিয়ে আপনার শরীরে কোনো রকম জার্ম না ঢুকতে পারে, এগুলো মেনটেন করবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়েছেন, উপকৃত হয়ে তাদের প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ সবল সতেজ জীবন লিড করছেন, খুব ভালো আছেন। তাদের বক্তব্যগুলো আমরা ক্লিপিংস এর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি, তারপর আবার ফিরে আসছি। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন?
এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা তোমার টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক অনেক। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগর থেকে এসে আমাকে জিজ্ঞাসা করলো, তো বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাই করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, ওই দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা?
এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। আবার আমরা অবশ্যই ফিরে আসলাম। আপনারা তো দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা কতটা সুস্থ জীবন লিড করছেন, কতটা ভালো আছেন, তাদের বক্তব্যগুলো আপনারা শুনলেন। অবশ্যই এরকমই আমরা ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরি, কিছু এক্সাম্পল। এই রকমই কিন্তু অসংখ্য মানুষরা আসছেন, নানান রোগ নিয়ে আসছেন, সে কঠিন জটিল এবং বিভিন্ন ছোট বড় বিভিন্ন রোগ নিয়ে তারা এসে এতটাই তারা উপকৃত হয়েছেন, তাদেরই সেই আবেগগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করলাম, পৌঁছে দিলাম। আর তারা ভালো আছেন এবং সুন্দরভাবে জীবনটাকে লিড করছেন আবার সুস্থতা পেয়ে। অবশ্য আয়ুর্বেদ চিকিৎসা এইভাবেই কিন্তু আপনাদের পথ দেখাচ্ছে। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনারা জানেন যেটা কিন্তু একদম মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেই চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই, কোনো নো কেমিক্যালস রাসায়নিক পদার্থ দ্বারা মিশ্রিত নয়, যেটা একেবারে কাটা ছেঁড়ার জায়গা নেই, একেবারে বিনা অপারেশনে আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। সেটাই কিন্তু তাদের এত সুন্দর। তারা এনবিপির প্রত্যেকটি ডক্টর কিন্তু তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের যোগ্যতা সবকিছুকে মানে একেবারে অক্লান্ত পরিশ্রম সবকিছুকে দিয়েই কিন্তু প্রত্যেকটি মানুষকে সেবা দিচ্ছেন এবং মানুষ ভালো আছে, সবচেয়ে বড় কথা। আজকে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আসুন আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি। যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা হচ্ছে, খুব কষ্টদায়ক যেই আলোচনাটা, পাইলস, ফিশার, ফিস্টুলা, একেবারে লোয়ার অ্যাবডোমেন্টে, এটা একটা মানে খুব মানুষের কাছে খুব যন্ত্রণাদায়ক। আসুন সে বিষয়ে আবার আমরা ফিরে আসি। ডাক্তারবাবু, এই যে অনেক সময় শোনা যায় যে পাইলস মানে একটা অপারেশনের জায়গা যেতে হবে, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা অন্য কথা বলছে, আমরা সে বিষয়ে একটু জানবো। দেখুন, পাইলস হলে অনেকেই এটা অপারেশন করে, কিন্তু আমাদের কাছে আবার এমন লোকও ফিরে আসে যারা হয়তো দেখা গেছে যে একবার নয় দুবার তিনবার অপারেশন করেও সাকসেস পায়নি। তার মানে কি, যে অপারেশনটা আলটিমেট সলিউশন না, মানে এটা কমপ্লিট সলিউশন হচ্ছে না। তাহলে যদি না হয় তাহলে আমি কেন ওটার দিকেই আগে দৌড়ে যাব? আমি দেখি আয়ুর্বেদ চিকিৎসা কি করতে পারে। যদি একবার ভরসা করে আসেন তাহলেই বুঝতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে এটাকে কতটা সুন্দর করে ঠিক করা যায়, কোনো কষ্ট ছাড়াই, কোনো কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু এইটা পাইলসের এই সমস্যাগুলোকে কিন্তু ঠিক করা যায়। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বিরাটি থেকে মনোহর রায় বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা? ওর আগে ডাক্তারবাবুকে ধন্যবাদ, কারণ আমার ওয়াইফের কিছুটা প্রবলেম ছিল। আমি মধ্যমগ্রামের চেম্বারে গেছিলাম এবং ওনার কাছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে আমাদের সলিউশন হয়েছে আমার ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, নমস্কার। এখন আজকে আমার ব্যাপারটা আমি তো জানতে চাই যে আমি একটা জেনারেল কোশ্চেন করতে চাই। আমার এখন মোটামুটি ভাবে 50 ইয়ার পেরিয়ডে চলবে। আমি একটু স্মোক করি, একটু ওভার, মানে দিনে 2-3 পেয়ার হয়ে যায়। এখন এটা কি ফিউচার কোনো ডিস্টার্ব তৈরি করতে পারে? আমার ওয়াইফের এখন প্রবলেম ক্রিয়েট করছে, সমস্যা ঠিক আছে। আচ্ছা, মানে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্মোক করেন, তার থেকে এটা কোনো প্রবলেম আমার কাছে ক্রিয়েট করতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আপনার স্মোকিং যেটা, এটাকে কিন্তু দেখুন প্রত্যেক মানুষের জন্যই এটা জানানো যে স্মোকিং কিন্তু প্রচন্ড ক্ষতিকারক, মানুষের স্বাস্থ্য একেবারেই খারাপের দিকে নিয়ে যায়। আমি স্মোকিং ছাড়ার প্রতি চেষ্টা করেছি, হোমিওপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছি, বিশেষ উপকার হয়নি। আচ্ছা, এটা কি আয়ুর্বেদিকে কিছু উপকার হয়? হ্যাঁ, আয়ুর্বেদে এর কিন্তু ডি অ্যাডিকশনের জন্য কিন্তু আমাদের ওষুধ রয়েছে। আপনার একবার আসতে হবে
এসে কথা আমি বলতে আমি মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করলে তো আমার এটা সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আসুন, ওখানেই যেদিন আমাদের চেম্বার হচ্ছে আপনি হেল্পলাইন হ্যাঁ হ্যাঁ, নাম্বার আমি জানি ওটা তো আমি ফোন ওখানে রয়েছে। আমি বুকিং নাম্বার একটা হ্যাঁ, ফোন আর করে একটা তাহলে। সাইকোলজিক্যাল জিনিস আপনাকে শিখিয়ে দিচ্ছি আমি। আপনি সিগারেট খান তো? হ্যাঁ ঠিক আছে, দেখুন আজকে বললে আজকেই আপনি ছাড়তে পারবেন না, কিন্তু ওষুধটা যখনই আপনি খাবেন দেখবেন আপনার খাবার ইচ্ছেটাই কমে যাবে, এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত আরেকটা বলছি যে আচ্ছা দেখো, আরেকটা জিনিস জানতে চাই, সিগারেট থেকে কি ওবেসিটি হতে পারে? দেখুন, সিগারেট থেকে ওবেসিটি হয় না, কিন্তু সিগারেট থেকে হার্টের প্রবলেম হয়। ডাইরেক্ট সিগারেট ওবেসিটি না, বরঞ্চ ওয়েট লস করায়। ঠিক আছে, তাহলে সিগারেট খেয়ে কেউ ওয়েট লস করলে হবে না। ওয়েট গেইনটা অন্য জায়গায় হয়, মেটাবলিক ডিসঅর্ডার, ওটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। ঠিক আছে, ওজন বেড়ে যাওয়াটা। অনেকে দেখবেন অল্প খেয়েও ওজন বেড়ে যায়, আবার অনেকে বেশি খেলেও দেখবেন হজম ঠিক হয়ে যাচ্ছে। এইটা আমার কাছে হচ্ছে, অল্প ছিল ওজন বাড়ছে। আচ্ছা, আপনি আসুন, সবগুলোই একসাথে আলোচনা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার ওজনও কমাতে হবে, না হলে অন্য বড় রোগগুলো চলে আসে। আর ওজনটা বেড়েছে তার একটা ভিতরে কারণ তো অবশ্যই রয়েছে। তার পাশাপাশি বলবো স্মোকিং তো একদম কুইট করতেই হবে, না হলে কিন্তু আপনার কার্ডিয়াক প্রবলেম আসবেই আসবে। কারণ কি হচ্ছে, আমার আরেকটা লাস্ট প্রশ্ন আছে, এটা হচ্ছে আমার এখন হাইট 5 আমার বডি ওয়েট মোটামুটি কত হলে স্ট্যান্ডার্ড? আমি একটা এখন আছে 77। আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনার বডি ওয়েটটা হতে হবে, আপনার যে হাইট সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করবেন। ঠিক আছে, ধরুন 5 ফুট হাইট, 152 সেন্টিমিটার। মোবাইলে গেলেই আপনি পেয়ে যাবেন 5 ফুট হাইটটা হচ্ছে 152 সেন্টিমিটার। সেইভাবে আপনার হাইটটাকে বসিয়ে কনভার্ট করবেন সেন্টিমিটারে, যেটা আসবে। ধরুন আমি 5 ফুটেরটা দিয়ে বোঝাচ্ছি, 152 সেন্টিমিটার। এখান থেকে আপনি 100 বাদ দেবেন, পুরুষ হলে 100 বাদ দেবেন, 100, তার মানে 52 কেজি। আচ্ছা, 52 কেজি হচ্ছে আপনার আইডিয়াল ওয়েট বলা হয়। এটাই যদি মহিলাদের এটা ক্ষেত্রে যদি হাইট 5 ফুট হয়। হ্যাঁ, এবার আপনার 5 ফুট 7 ইঞ্চি, ওটা আপনি একটু ক্যালকুলেট করে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর, এতটা সময় দেওয়ার জন্য অনেক হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক আছে। আপনাকে আর আপনি অনেক হেল্পলাইন ধন্যবাদ। নাম্বারে কথা হ্যাঁ। বলুন, কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে চলে আসুন, এসে দেখিয়ে নিন। আর যেটা হাইটের আপনার আমাদের এখানে কুইট করতে পারবেন স্মোকিং। আরেকটা যেটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই টেকনিকটা খুব ভালো এফেক্টিভ হয়। কি করবেন, যখনই স্মোক করবেন, দেখুন আজকে আপনাকে বললাম, আপনার যদি ভেতরে এরকম উইল পাওয়ার থাকে, তাহলে অনেকে আছে আজকে প্রমিস করলে আজকেই ছেড়ে দেয়। কিন্তু যখনই দেখবেন যে আশেপাশে কেউ খাচ্ছে, আপনার মনটা ওইদিকে ডাইভার্ট হতে থাকবে। কিন্তু যখন আপনি মেডিসিন ইনটেক করবেন, আপনার মনটা ওইদিকে ডাইভার্ট হবেই না, আপনার ইচ্ছেটাই জাগবে না খাওয়ার জন্য। খেতে গেলে জিনিসটার মজা পাবেন না। এটা তো মজা পায়, আমাদের মাথায় একটা হিট করে। তার জন্য আমরা যারা নেশা করে তারা ওটাতে মজা পায়। এবং প্রথমে দেখবেন সবাই যে কোনো নেশা অল্প দিয়ে শুরু করে, যত দিন যায় দিনের পর দিন আস্তে আস্তে বাড়ে, কারণ ওই ডোজটা তখন ব্রেনের মজা দিতে পারে না। তার জন্য আরো ডোজ বাড়ালে ব্রেন মজা পায়। এটা পুরো মজার ব্যাপার, কিন্তু এটা কিন্তু নার্ভ রিলেটেড একটা ব্যাপার। এই যে আপনি স্মোক করছেন, কি করবেন, আপনি সিগারেটটা যখন ধরাবেন, তার আগে যেমনি সিগার ধরায় না চুরুট, কি করে সামনেটা কেটে ফেলে দেয়, দেখেছেন তো? সেম জিনিস, আপনার ধরুন সিগারেটটা এতটা বড়, প্রথম থেকে একটু ভেঙে ফেলে দেবেন, দিয়ে এবার খাবেন। আপনি ভাবছেন যে পুরো সিগারেটটাই আমি খেলাম, কারণ একদম ফিল্টার অব্দি আস্তে আস্তে আপনি খেলেন, তারপরে ফেললেন। তাহলে ডেইলি যদি আপনি 5টা সিগারেট খান, তার যদি প্রত্যেকটার 5 ভাগের 1 ভাগ করে আপনি কমাতে থাকেন, দেখবেন সারাদিন আপনি একটা সিগারেট কম খেয়েছেন। এটা একটা টেকনিক। ঠিক আছে, এইভাবে আপনি রিডিউস করতে পারেন। আর পার্মানেন্ট সলিউশনের জন্য আপনি বলবো আমাদের ক্লিনিকে আসুন, আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে প্রপার গাইডেন্স দেবে, মেডিসিন দিয়ে দেবে, দেখবেন আস্তে আস্তে আপনার অ্যাডিকশনটা ছেড়ে গেছে। একদম, অবশ্য আমরা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দীপালি বলছি বলুন। হাট থেকে। সমস্যাটা বলুন। সমস্যাটা হলো যে আমি ঘুম থেকে সকালে ওঠার পরে আমার প্রচুর যন্ত্রণা করে পা। একটু জোরে বলুন ম্যাডাম, কিছুই বোঝা যাচ্ছে না জোরে কথা। বলুন। ঘুম থেকে যে উঠছি সকালে, তারপরে প্রচুর যন্ত্রণা করে পা আমার। যন্ত্রণা করে কোন জায়গাটায় করে? পায়ের পায়ের গোড়ালিতে। পায়ের গোড়ালিতে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এক সপ্তাহ হলো রে। 1 সপ্তাহ? আচ্ছা, হাঁটা চলা করলে কি ওটা বাড়ছে? মানে দুপুরের দিকে কমে যায়, কিন্তু তারপরে মানে সকালে উঠলে বেশি ব্যথা অনুভব করি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি টিভিতে শুনুন। আচ্ছা, যেটা ব্যথার সমস্যা, অনেক সময় এই ব্যাপারটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়লে হয়, ঠিক আছে, তার জন্য ওটা পরীক্ষা করতে হবে। এটা হচ্ছে মর্নিং স্টিফনেস, সকালবেলা সারা রাত আমাদের হাত পা নড়াচড়া হয় না, যদি ওখানে কোনো সমস্যা থেকে থাকে এই জয়েন্ট রিলেটেড, সেটা কি হয়, স্টিফ হয়ে যায় জায়গাটা অটোমেটিক। যখন স্টিফ হয়ে যায় জায়গাটা, যখন সকালবেলা আমরা হাঁটতে চড়তে যাই, ঠিক মতো হাঁটা যায় না, সেটা হাঁটুর ক্ষেত্রেও হয়, অ্যাঙ্কেলের জয়েন্টের ক্ষেত্রে মানে গোড়ালির ক্ষেত্রেও হয়। এবং চাপ লাগলে অনেক সময় আরো ব্যথাটা বাড়ে। এবং সারাদিন যখন আপনি মুভমেন্ট করবেন, ব্লাড সার্কুলেশনটা বাড়তে থাকছে, ব্লাড সার্কুলেশন বাড়তে বাড়তে দেখবেন দুপুরের দিকে আপনার যেটা কমে যাচ্ছে। এটার ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমে আপনার আসতে হবে, এসে যদি কোনো টেস্ট করার দরকার পড়ে, আপনাকে দেখে, আপনার পায়ের গোড়ালি দেখে, আপনার সাথে কথা বলে, সবকিছু বুঝে, যদি দরকার পড়ে কোনো টেস্ট করাতে হবে, যদি দরকার না পড়ে টেস্ট না করিয়েই কিন্তু মেডিসিন চালু হবে। সেটা ডাক্তারবাবুরা যারা থাকবে দেখেই বুঝে যাবে, ঠিক আছে। দেখবেন আজ কিছুদিন ট্রিটমেন্ট করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলবো, যেগুলো ছোট দানা আছে সেই সব খাবারগুলোকে এখন অ্যাভয়েড করুন। আর দেরি করে আসবেন না, মানে অনেক 1 মাস পরে এলেন এরকম না, এখন জানতে পারছেন প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি চলে আসবেন। আর কি, মুসুর ডালটা আপাতত বন্ধ রাখুন। আর দানা যেগুলোতে আছে, ধরুন সয়াবিনের দানা বা ধরুন বরবটির দানা, ঢেঁড়সের দানা, এই দানাগুলোকে অ্যাভয়েড করুন, ঠিক আছে। তাহলেও দেখবেন কিছুটা কিন্তু আপনার প্রবলেমটা বাড়তে পারবে না, চট করে আর বাড়বে না। আর ট্রিটমেন্ট করলে এটা কিন্তু একদম পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। একদম, আমরা অবশ্যই জেনে নেবো। তার আগে আমি একটু বলে দেবো যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন। আপনাদের এপ্রিল মাসের শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা এবং বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন, যেটা কিন্তু গঙ্গাসাগর শিফট করেছে কাকদ্বীপে, সেখানে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার এবং বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী এবং দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এবং আলিপুরদুয়ারে সেখানে কিন্তু ওপেনিং হবে, সেটা কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। 27/4/25 তারিখে কিন্তু ওপেনিং হচ্ছে, এপ্রিল মাসের 27 তারিখে আলিপুরদুয়ারে, সেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। আর আপনাদের গুড নিউজটা দিয়ে দিচ্ছি, যেটা হলো মে মাসে কিন্তু আপনারা 11ই মে রানীহাটিতে আপনারা কিন্তু পাচ্ছেন অবশ্যই, সেটা কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে একটু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং সেটা ডিটেলসটা জেনে নিতে হবে। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি এক্সপার্ট ডক্টররা থাকছেন এবং উত্তর কলকাতার হাতিবাগান আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন এবং শিবপুর, হাওড়া শিবপুর, বাল্টিগুড়িতে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন চেম্বার এবং দক্ষিণ 24 পরগনা আমতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা, সেখানে কিন্তু উপস্থিত থাকছেন প্রত্যেক বৃহস্পতিবার। ফোন নাম্বারটা একবার আমি জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারছেন। যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটারও রিপোর্ট এবং অবশ্যই প্রেসক্রিপশনটা আপনারা ক্যারি করবেন, নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, আমি শ্যামচন্দ্র মাদার বলছিলাম মাধবপুর থেকে। আচ্ছা, সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার পায়ে তলাতে একটু গর্ত গর্ত হয়। পায়ের তলাতে গর্ত গর্ত হয়? হ্যাঁ। মানে পা খেয়ে দিচ্ছে? কিসে খাচ্ছে জানি না। মানে গর্ত গর্ত হয়েছে তো? আপনি কি মাঠে কাজ করেন, এরকম কিছু আছে বা বেশি জল? মাঠে কাজ করি, পায়ের তলাতে ওটা আপনার চাপলে ব্যথা হয়। হ্যাঁ, ওটা হাজা হচ্ছে, হাজা। মাঠে যখন কাজ করছেন তলাতে, হ্যাঁ পায়ের তলাতে তলাতে। বুঝতে পেরেছি, ওটা খেয়ে দেয়। দুটো ব্যাপার হয়, আমি বলছি আপনাকে। ব্যথা হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর দেখুন মাঠে কাজ করছেন মানে ধান চাষের কাজ করছেন তো? হ্যাঁ, চাষের কাজ করি আমি। আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি শুনুন টিভি। দেখুন দুটো জিনিস হয়, একটা হচ্ছে জল, বারে বারে জল লাগতে থাকে, শুকোচ্ছে, জল লাগছে, এবং সেখানে মাটিগুলো গিয়ে গিয়ে আটকে থাকে, ঠিক আছে? জল যেখানে থাকছে মাটি থাকছে, এবার ওখানে ওই ওই জিনিসটা কি করে, স্কিনটাকে ড্যামেজ করে, ড্যামেজ করে করে সেখানে ওই গর্ত 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 করে দেয়, এটা একটা। আবার অতিরিক্ত জল ঘাটতে ঘাটতে সেখানে হাজা যেটা বলা হয় না, হাজা, সেই জল খেয়ে দেয় বলে না, জল অ্যাকচুয়ালি ওইভাবে খেয়ে দেয় না, ওখানে একটা ইনফেকশন তৈরি হয়, সেটার থেকে এই ব্যাপারটা হয়। সেটা পায়ের আঙুলের ফাঁকেও হতে পারে, পায়ের তলার দিকেও হতে পারে, সব দিকেই কিন্তু জিনিসটা হয়। যেখানে জলটা আটকে থাকে সেই জায়গাগুলোতে কিন্তু এটা হয়। আরেকটা ব্যাপার বলবো, অনেক সময় অনেক জমিতে, মানে প্রায় জমিতে বিভিন্ন ফার্টিলাইজার দেওয়া হয়, সার দেওয়া হয়, পেস্টিসাইড দেওয়া হয়, মানে ওই বিষ দেওয়া হয়, ঠিক আছে, গাছকে পোকার থেকে বাঁচানোর জন্য। সেগুলো মানুষের কিন্তু ক্ষতিকারক, ঠিক আছে, আমাদের ক্ষতির, মানে পোকামাকড় মারতে গিয়ে আমরা কিন্তু নিজেদেরও ক্ষতি করি। তো ওই যেহেতু আপনার সারাক্ষণ ওই মাটির মধ্যে থাকতে হচ্ছে, সেগুলোও কিন্তু আপনার ক্ষতি করছে। হ্যাঁ, আর আর্সেনিক তো থাকে অনেক মানে জলের মধ্যে, সেটা আলাদা কথা, সেটা তো সব জায়গায় থাকে না। কিন্তু আপনার যেটা হচ্ছে, এটাকে প্রথম যেটা করতে হবে, আপনি পা ভেজাতে পারবেন না বা খালি পায়ে থাকতে পারবেন না। তাহলে কাজ কিভাবে করতে হবে, হয় প্লাস্টিক বেঁধে নিতে হবে পায়ের মধ্যে যাতে জল ওই জায়গায় না লাগতে পারে, ডাইরেক্ট পা খালি পা না থাকে, অথবা লম্বা বুট পরতে হবে। দেখুন আপনি হয়তো ভাববেন যে আমাকে বলে দিলেন উনি, আমি করব কিভাবে, কিন্তু যখন রোগটার থেকে বাঁচতে গেলে নিয়ম তো করতেই হবে। তার পাশাপাশি কি করতে হবে, পা খুব পরিষ্কার রাখতে হবে যাতে ওখানে কোনো মানে মাটি টাটি লেগে না থাকে, কোনো নোংরা না থাকে। এবং আমাদের কাছে আসুন, এর ওষুধ আছে, সেই ওষুধ আপনাকে দিলে দেখবেন আস্তে আস্তে ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনারা তো অবশ্যই জানেন এনপিপিতে কিন্তু বিভিন্ন রোগের যেমন চিকিৎসা হয়, তেমনি কিন্তু সেখানে কিন্তু একটি অ্যাস্থেটিক বলে একটি ডিপার্টমেন্ট বা ডিভিশন রয়েছে। সেখানে কিন্তু এই যে আমাদের চুল যেটাকে বলে হেয়ার এবং স্কিন ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন। এবং তার সঙ্গে বিউটি প্রোডাক্ট রয়েছে লা এলিগেন্সের, সেখানে কিন্তু আপনারা আসলে কিন্তু এই একটা সৌন্দর্য যেমন আপনারা ফিরে পাচ্ছেন, এবং স্কিনের যে যা যা সমস্যাগুলো হয়, প্রবলেমসগুলো তৈরি হয়, সেটা থেকেও যেমন একটা সুন্দর ট্রিটমেন্ট পাচ্ছেন, তার সঙ্গে তো বিভিন্ন রোগের ট্রিটমেন্ট তো হচ্ছেই। সেটা কিন্তু আপনাদের, এটাও কিন্তু আপনাদের একটা কি বলবো ওপরি পাওনা যাকে বলে। তখন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সব রকম চিকিৎসা কিন্তু আপনারা পাচ্ছেন একই ছাদের তলায়, সবচেয়ে বড় কথা। আর পঞ্চকর্ম থেরাপি, মেডিটেশন, সব রকম এভরিথিং আপনারা কিন্তু এখানে সবকিছুই কিন্তু আপনাদের জন্য ডাক্তারবাবুরা রেখেছেন, এবং তারা কিন্তু সেই প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে একদম সুন্দর একটা কি বলবো, আমাদের একটা সুন্দর একটা স্ট্রাকচার, আমাদের ঈশ্বরের দেওয়া যে একটা সৌন্দর্য স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে কিন্তু আরো সুন্দর করে তুলতে পারেন তারা। অবশ্যই আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমাদের এই যে আমরা শুনলাম পাইলসের ব্যাপার, আমরা একটু খাদ্য নিয়ে জানবো, একটু যদি আপনি একটু খাদ্য তালিকাটা বলেন। হ্যাঁ, এই পাইলসের কিন্তু কন্ট্রোল করতে গেলে খাওয়াটা একটা বড় বিশেষ ব্যাপার। আর কি মাথায় রাখতে হবে, আমরা যে খাদ্যগুলো খাবো, প্রথমে তো খাদ্যগুলো হতে হবে হালকা খাবার, মানে সেখানে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল দিয়ে রান্না করা খাবারগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করব, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত আমাদের মাথায় রাখতে হবে যে খাবারগুলো খাবো সেগুলো সহজ পাচ্য কিনা, মানে আমাদের হজম হচ্ছে কিনা ঠিক মতো। যদি হজম না হয় তাহলে কিন্তু পেটের গন্ডগোল দেখা দেবে। পেটের গন্ডগোল দেখা দিলে কি হবে, আমাদের হয়তো বারে বারে পটি করতে যেতে হবে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত কি হচ্ছে, যদি কনস্টিপেশন হয়ে যায় তাহলে আমাদের ওই পায়খানা করতে গিয়ে আরো বেশি চাপ লাগবে আমাদের মলদ্বারে। তো এইভাবে আমাদের খাদ্য খাবারগুলো করতে হবে। খাদ্য খাওয়ার মধ্যে শাক, সবজি, ফল এগুলো বেশি রাখতে হবে, কারণ এর মধ্যে ফাইবার থাকে। ফাইবার যখনই থাকবে আমাদের খাদ্য খাবারে, সেটা হজমও ভালো হবে এবং আমাদের পায়খানা কিন্তু শক্ত হতে দেবে না, ঠিক থাকবে, ঠিক আছে? এইটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে কি কি খাবো আমরা, শাক সবজি ফলমূল, এটা হচ্ছে আমাদের বেশি মাত্রায়। যদি আমি খাবারটাকে 4 ভাগে ভাগ করি, তাহলে আমাদের ওই যে মাছ মাংস ডিম এগুলো 1 ভাগ থাকবে, তার আরেকটা ভাগ ধরুন আমি রুটি খাই, ভাত খাই, সেই ধরনের জিনিসগুলো থাকলো।
এবং বেশিরভাগটাই কিন্তু রাখতে হবে আমাদের শাকসবজি, বেশি বেশি করে শাকসবজি। যখন যে সিজনে যেই খাদ্যগুলো পাওয়া যাবে, গরমকালে যেমনি পটল, ঝিঙে, উচ্ছে আছে, তারপরে ধরুন চিচিঙ্গে আছে, পেঁপে আছে, এই সবগুলো আমরা পাচ্ছি সব সময়, সেগুলো নেব। শীতকালে আবার যখন যাচ্ছি তখন যে সবজিগুলো বেশি পাওয়া যাচ্ছে সেগুলো খাবো। আর কিছু আছে দুটো টাইমই পাওয়া যায়। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যেগুলো খেয়ে আপনার হজম হচ্ছে না, আমি বললাম সহজ পাচ্য, অনেক খাবার আছে সবার সবটা স্যুট করে না। অনেকের দেখা যাচ্ছে যে ফুলকপি, বাঁধাকপি এগুলো খেলে গ্যাস হয়ে যায়, তারা সেগুলো অ্যাভয়েড করবে। তারপরে অনেকের আছে দেখবেন পুঁইশাক, কচু, এই ধরনের খাবারগুলো খেলে তার পেটের প্রবলেম হয়, পেট মোচড় দিয়ে ওঠে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। যার যেগুলো সহ্য হবে না সেগুলো অ্যাভয়েড করতে হবে। এইভাবে খাদ্য খাবারগুলো খাবেন তাহলেই, এবং জলের পরিমাণ বেশি। যারা সুস্থ আছেন, কিডনির কোনো সমস্যা নেই, হার্টের খুব বড় কোনো সমস্যা নেই, তারা কিন্তু অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার জল রেগুলার খাবেন। ঘুম থেকে উঠে হালকা গরম জল 1 গ্লাস, ঘুমোতে যাওয়ার সময় 1 গ্লাস ঠান্ডা হালকা গরম জল, এই দুটো মেনটেন করবেন। আর বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ওগুলো অ্যাভয়েড করবেন, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব অ্যাভয়েড করবেন। এগুলো খুবই ক্ষতিকারক যে কোনো রোগের জন্যই, এবং পাইলসের জন্য, ফিশারের জন্য এগুলো কিন্তু মানে সাংঘাতিকভাবে ক্ষতি করে দেয়। একদম, একজন বন্ধু রয়েছে, এটাই মনে হয় আমাদের শেষ করুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি বর্ধমান থেকে সুমন্ত বলছি। হুম, হ্যাঁ সমস্যা বলছি আমার প্রবলেম হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে, এবং মুখ যে কোনো খাবার খাওয়ার পরে মুখ দেখতে টক হয়ে যাচ্ছে। অ্যাসিড হয়ে যাচ্ছে আপনার। এটা একটা কাজ করবে, আপনার ওপর দিকে অ্যাসিড চলে আসে, ঢেকুটে অ্যাসিডের ঢেক। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম আপনি যেটা করবেন, আপনার এটাকে বলে হচ্ছে অ্যাসিড রিফ্লেক্স, ঠিক আছে, জিইআরডি, গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ। তো এটার ক্ষেত্রে আপনার যেটা মেন করতে হবে, আপনি একবারে অনেকটা খেয়ে নেবেন না, ঠিক আছে। ধরুন আপনি যেটা দুপুরে খাচ্ছিলেন সেটা দুবারে খাবেন। সকালের খাবারটা হালকা রাখবেন, রাতের খাবারটা হালকা রাখবেন। এটা হচ্ছে প্রথম। যে খাবারগুলো খেলে অ্যাসিডিটি তৈরি হয়, যেটা আগেও বললাম, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বেশি অয়েলি ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। ঘুমটা কি করবেন, যখন ঘুমোতে যাবেন আপনার বিছানাটাকে, সবার তো সোজা থাকে, আপনার বিছানাটাকে একটু কাত করে দেবেন যাতে মাথাটা উপর দিকে থাকে। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের এখানে ইসোফেগাসের মধ্যে, মানে এই যে খাদ্যর যে নলিটা আছে, পাইপটা আছে, ওখানে একটা দরজা থাকে স্টমাকের আগে। ওই দরজাটা লুজ হয়ে যায় যাদের এই প্রবলেমটা শুনতে হয়। থাকুন আপনি। লুজ যখনই হবে তখন পেট যদি বেশি ভরা থাকে তখন ফট করে দেখবেন ওপর দিকে চলে আসছে। এবার শোয়ার সময় ওটা আরো বেশি ক্ষতি করে, বেশি প্রবলেম দেয়। এবার আপনি যদি একটু এরকম করে কাত হয়ে শোন, দেখবেন আমাদের শরীরটা যত নিচের দিকে থাকে, গ্র্যাভিটিটা, মধ্যাকর্ষণটা ওর দিকে টানে। যখন ওটা নিচ দিকে টেনে রাখবে, অটোমেটিক দেখবেন আপনার ওটা ওপর দিকে আসতে ওর কষ্ট হবে, ঠিক আছে, পারবে না চট করে। এটা দিনের পর দিন থাকতে থাকতে কি হবে, আপনার ওই স্পিংটারটা টাইট হয়ে যাবে, লুজনেসটা কমে আসবে, দেখবেন একটা টাইমের পর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। আর তার পাশাপাশি এই যে রোগটাকে পার্মানেন্টলি ঠিক করতে গেলে আপনি এনবিপিতে আসুন। এনবিপিতে এসে আমাদের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো করুন, দেখবেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমটাও কিন্তু ঠিক হয়ে যাবে। একদম, আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে। অবশ্যই এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।